হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসের আজকের টপিক হচ্ছে ভারত শাসন আইন 1935, যেটা ভারতে ব্রিটিশদের তৈরি লাস্ট বড় আইন। এরপরে আর সেরকম কোনো আইন তৈরি হয় না, কারণ এরপরে 1947 সালে ভারত স্বাধীন হয়ে যায়। এবং এই ভারত শাসন আইন 1935-এর ইম্প্যাক্ট শুধুমাত্র যে হিস্ট্রিতে রয়েছে সেটা নয়, এই আইনের যে ইম্প্যাক্ট সেটা আমরা দেখতে পাবো আমাদের সংবিধানে, কারণ আমাদের সংবিধানের অনেকটা অংশ এই ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তো এখানে অনেকটা জিনিস বোঝার রয়েছে মেনলি, তো সেই জিনিসটা আমরা আজকে টপিকটা খুব একটা বড় নয়, সেটা ছোট করে বুঝবো, কিন্তু ইম্পর্টেন্ট টপিক, যেটা ডাব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি এইভাবে পুরো মডার্ন হিস্ট্রি, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য পরীক্ষার জন্য ডিটেলসে আলোচনা করছি একদম প্রথম থেকে। যদি তোমরা না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আধুনিক ভারতের ইতিহাসের একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে অবশ্যই ক্লাসগুলো দেখো। আমি নিচে ডেসক্রিপশনে এই প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনেকে তোমরা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশন পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাস যখনই আমি আপলোড করব তার। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করা পুরোপুরিভাবে ফ্রি। অনেকের কাছে, অনেকের মনে হতে পারে যারা ইউটিউবে নতুন, যে সাবস্ক্রাইব করলে টাকা দিতে হয় বা কিছু, সেরকম কোনো ব্যাপার নয়। তোমরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। এছাড়াও তোমরা যারা ক্লাসগুলো দেখছো এবং যদি তোমাদের ভালো লাগে, এখান থেকে কিছু শিখতে পারো, প্লিজ লাইক এবং শেয়ার করো, একটু বন্ধুদেরকে এই চ্যানেলটা রেকমেন্ড করো এই ভিডিওগুলো দেখার জন্য। এটা লাইভ ক্লাসের টাইমিং একটু চেঞ্জ করছি। মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় ছিল, সেই টাইমটা চেঞ্জ করে বুধবার থেকে রবিবার রাত্রি 9টায় আমি লাইভ ক্লাস নেব। এগুলো প্রত্যেকটাই ফ্রি ক্লাস। এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ, এখানে যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি সেই অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, এবং বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া এমসিকিউ এখানে আমি ডিসকাস করব। তো অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, এই প্রতিদিন লাইভ আসার চেষ্টা করো। লাইভ ক্লাস আমি নেক্সট উইক থেকে শুরু করছি। এই উইকটা বাদ দিয়ে নেক্সট উইক থেকে আবার কন্টিনিউ করছি লাইভ ক্লাস করা। সেকেন্ড চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এই সেকেন্ড চ্যানেলেও আমি ভিডিও ধীরে ধীরে আপলোড করা শুরু করেছি। এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে পড়াচ্ছি, জিওগ্রাফি পড়াচ্ছি। তো এই ক্লাসগুলো দেখতে সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। হোম সেকশনে এই চ্যানেলটার লিঙ্ক রয়েছে। এছাড়াও তোমরা দ্য জিকে একাডেমি 2.0 বলে সার্চ করলে পেয়ে যাবে। আমরা আজকে পড়বো ভারত শাসন আইন 1935 সম্পর্কে, যেটা বললাম যে ব্রিটিশ ভারতের লাস্ট ইম্পর্টেন্ট আইন যেটা পাস হয়। এবার আমরা ভারত শাসন আইন এর আগে অনেকগুলো পড়ে এসেছি, 1909 পড়েছি, 1919 পড়েছি। এই আইনগুলোর মেন উদ্দেশ্য কি হচ্ছে, এইগুলো খুব বড় বড় আইন ছিল। ভারত শাসন আইন যেগুলো, সেগুলো প্রত্যেকটাই খুব বড় আইন ছিল ভারতের শাসন ব্যবস্থার জন্য, অর্থাৎ ব্রিটিশরা ভারতে কিভাবে শাসন করবে সেইটা এর মাধ্যমে ঠিক হতো। এবং একটা নির্দিষ্ট সময় পর পর এই আইনগুলোতে আপডেট করা হতো, নতুন কিছু অ্যাড করা হতো বা কিছু জিনিস বাদ দেওয়া হতো। এইভাবে আইনগুলো রেগুলারলি এরকম ভাবে পাস হতে থাকে। এবং এই যে ভারত শাসন আইন যে কটাই পাস হচ্ছে, সেগুলো কোনোটাই ভারতে বসে কেউ পাস করছে না। এই আইনগুলো প্রত্যেকটাই পাস হয়ে আসছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে, এবং সেই অনুযায়ী ভারতের শাসন হবে। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যেটা এতদিনে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি অনেকগুলো এর আগে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করেছি। এবার লাস্ট কয়েকটা ক্লাসে আমরা যে জিনিসগুলো ডিসকাস করে এসেছি সেটা হচ্ছে 3টে গোল টেবিল বৈঠক। আমরা অলরেডি দেখে এসেছি যে 3টে গোল টেবিল বৈঠকের মধ্যে একটা মাত্র গোল টেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করে, সেটা হচ্ছে সেকেন্ড গোল টেবিল বৈঠক, এবং বাকিগুলোতে কংগ্রেস অংশগ্রহণ করেনি। কিন্তু তা সত্ত্বেও 3টে গোল টেবিল বৈঠকে যা যা কথাবার্তা হয়, যা যা আলোচনা হয়, সমস্ত কিছু এক জায়গায় নিয়ে আসা হয়, এবং ব্রিটিশ পার্লামেন্টে একটা হোয়াইট পেপার পাবলিশ করা হয়। হোয়াইট পেপার, এই জিনিসটা কি, এটা আমি আগের দিন আলোচনা করেছি যে হোয়াইট পেপার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে একটা, বলতে পারো, নিষ্কর্ষ। বিভিন্ন যে আলোচনা হয়েছে, বিভিন্ন যে কথাবার্তা হয়েছে, সেখান থেকে যে নিষ্কর্ষটা পাওয়া গেছে, সেই রকম একটা জিনিস যখন ব্রিটিশ পার্লামেন্টে পাস করা হতো, ইভেন আজও হোয়াইট পেপার যে কনসেপ্টটা সেটা থেকে গেছে, ব্রিটিশ পার্লামেন্টে এরকম পাস হয়। ইভেন ভারতের যে পার্লামেন্ট, সেখানেও হোয়াইট পেপার যে এই কনসেপ্টটা রয়েছে। যাই হোক, সেটা আমাদের বক্তব্য নয়। এই 3টে রাউন্ড টেবিল বৈঠকে যে সমস্ত কথাবার্তা হয়, সেটা 1933 সালের একটা হোয়াইট পেপার পাস হয়, সেটা ব্রিটিশ পার্লামেন্টে, এবং সেইখানে যেগুলো ছিল, লেখা ছিল, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি ব্রিটিশ পার্লামেন্টে 1935 ভারত শাসন আইন পাস হচ্ছে। এরপরে
1935 সালের ভারত শাসন আইন পাস হওয়ার পর সেই অনুযায়ী ভারতে ব্রিটিশ সরকার শাসন করতে থাকে, এবং যখন ভারত স্বাধীন হয়ে যায় 1947 সালে ভারত স্বাধীন হয়ে যায়, তখনও পর্যন্ত এই ভারতের যে শাসন সেটা এই আইন অনুযায়ী হতো। কতদিন অবধি হয়েছে? 1950 সাল অবধি। 1950 সালের 26শে জানুয়ারি, ডেটটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো কি জন্য। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান হয়ে যায়, লাগু হয়ে যায়। সেই দিন অবধি, তার আগের দিন অবধি এই ভারত শাসন আইন 1935 এর মাধ্যমেই ভারতে শাসন হয়। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ভারতের স্বাধীনতার পরেও বেশ কিছু বছর, প্রায় 3 বছর না হলেও প্রায় 2 বছর কি হচ্ছে, ভারত শাসন আইন 1935 এর মাধ্যমেই স্বাধীন ভারতেরই শাসন কাজ চলছে। 1935 সালের আগস্ট মাসে এই আইনটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়, এবং এটা একটা বিশাল বড় আইন ছিল, কারণ এতদিন অবধি ব্রিটিশ সরকার ভারতে শাসন করার জন্য যে কটা আইন পাস করেছে, 1909 হোক, 1919 হোক, বা তার আগে যে সমস্ত আইনগুলো পাস করেছে, সমস্তগুলো যদি দেখি সেটা এতটা বড় ছিল না। এখানে টোটাল 321টা ধারা ছিল, আর্টিকেল ছিল টোটাল 321টা, 10টা তহসিল বা ইংরেজিতে যাকে আমরা শিডিউল বলি, 10টা শিডিউল ছিল। তো এটা ভারতে ভারত শাসনের জন্য ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস করা সব থেকে বড় দীর্ঘতম আইন ছিল। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের বুঝতে হবে। এইগুলো হচ্ছে বেসিক কথা গেল এই আইনটা সম্পর্কে। এবার এখানে মেন বৈশিষ্ট্যগুলো কি ছিল বা এখানে কি কি বলা হয়। প্রথম যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে একটা সর্বভারতীয় ফেডারেশন তৈরি করা হবে, অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করা হবে। এবং ফেডারেশন ব্যাপারটা কি, তোমরা আজকের ইউএসএ সম্পর্কে অনেক অংশেই ওয়াকিবহল, যারা তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, স্বাভাবিকভাবে ইউএসএ সম্পর্কে, ইউএসএ কিভাবে শাসন হয় সেটা সম্পর্কে তোমরা জানো। ইউএসএ একটা ফেডারেশন, এখানে কি হচ্ছে, এখানে অনেকগুলো রাজ্য রয়েছে, রাজ্যগুলোর হাতে বেশি পাওয়ার রয়েছে, এবং সমস্ত রাজ্যগুলো একত্রিত ভাবে একটা দেশ তৈরি করছে, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে বলা হয়েছিল ভারত শাসন আইন 1935-এ, যে সমস্ত ভারতের যে রাজ্যগুলো রয়েছে এবং যে দেশীয় রাজ্যগুলো রয়েছে সমস্তগুলো নিয়ে একটা ফেডারেশন তৈরি করা হবে। এরকম ফেডারেশন যেটাতে তাদের হাতে বেশি পাওয়ার থাকবে, রাজ্যগুলোর হাতে বেশি পাওয়ার থাকবে, এবং তারা এই ইন্ডিয়া ফেডারেশন যেটা তৈরি হচ্ছে তার মধ্যে থাকবে, অল ইন্ডিয়া ফেডারেশনের মধ্যে থাকবে। এবার সেই সময় টোটাল 11টা প্রদেশ ছিল। প্রদেশ বলতে আজকের রাজ্যের মতো ভাবতে পারো, আজকে যেগুলোকে আমরা রাজ্য বলি সেই সময় প্রদেশ বলা হতো। 11টা টোটাল প্রদেশ ছিল, এবং এইগুলোতে শাসন করতো ব্রিটিশরা, ডাইরেক্ট ব্রিটিশ শাসন চলতো। ঠিক আছে, 6টা ছিল প্রধান কমিশনার প্রদেশ, এবং এগুলোতেও ব্রিটিশরাই শাসন করতো। এগুলো একটু বড় প্রদেশ ছিল হিসাব মতো, যেমন বেঙ্গল, বাংলা। তো এরকম গুলো ছিল হচ্ছে প্রধান কমিশনারের আন্ডারে প্রদেশ, সেইগুলোতে ব্রিটিশ শাসন ছিল। এবং কিছু দেশীয় রাজ্য ছিল, সেই সময় প্রচুর দেশীয় রাজ্য ছিল। আমি একটা ম্যাপ দেখাচ্ছি একটু পরে, যে কতগুলো জায়গা কিভাবে সেই সময় শাসন হতো। তো যে দেশীয় রাজ্যগুলো ছিল সেইগুলোতে ব্রিটিশ শাসন ছিল না, সেখানকার যারা রাজা ছিল তারা নিজেদের মতো করে শাসন করত। এবং তারা একটা জিনিস মেনে নিয়েছিল, যে আমরা ব্রিটিশদের যে প্রভুত্ব সেটা মেনে নিচ্ছি, এই জিনিসটা মেনে নেওয়ার বিনিময়ে তারা তাদের রাজ্যটা নিজেদের মতো শাসন করতো। তো এক কথায় আমরা দুটো ভাগ করতে পারি, 1 নম্বর রাজ্য যেগুলো হচ্ছে, 1 নম্বর যেগুলো সেগুলো হচ্ছে ব্রিটিশদের দ্বারা শাসিত রাজ্য, এবং সেকেন্ড হচ্ছে যেগুলো দেশীয় রাজ্য, অর্থাৎ সেখানে ব্রিটিশ শাসন নেই কিন্তু বিভিন্ন যে দেশীয় রাজারা ছিল তারা সেখানে শাসন করতো। যেমন আমরা যদি উদাহরণ দিই, হায়দ্রাবাদ স্টেট, মহীশূর স্টেট, ঠিক আছে, তারপরে হচ্ছে জয়পুর, বিকানির, এইগুলো সব বিভিন্ন সেই সময় দেশীয় রাজ্য ছিল। এবার প্রবলেম হচ্ছে এখানে, এই আইনে তো বলা হয় একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিনই সেই ফেডারেশনটা তৈরি হয়ে ওঠেনি। 1935 সালের ভারত শাসন আইন হয়ে যাওয়ার পরেও, লাগু হয়ে যাওয়ার পরেও সেটা কোনোদিন তৈরি হতে পারেনি, কারণ সেখানে মূল বাধা যেটা ছিল সেই দেশীয় রাজ্যগুলো। এবার কেন তারা বাধা দিচ্ছে, দেখো, ফেডারেশন যদি তৈরি হয় তার মানে কি হচ্ছে, একটা সরকার তৈরি হবে, ধরো কংগ্রেসের সরকার তৈরি হলো সেন্ট্রালে, এবং কংগ্রেসের সরকারের আন্ডারে বাকি সমস্ত রাজ্য বা দেশীয় রাজ্যগুলো আসছে। এবার যতই এই দেশীয় রাজ্য বা অন্যান্য রাজ্যগুলোকে বেশি পাওয়ার দেওয়া হোক না কেন, কি কোনো না কোনো ভাবে তারা এই কংগ্রেসের শাসনের আন্ডারে আসছে, তারা পুরোপুরি ভাবে স্বাধীন নয়, এই জিনিসটা হবে। এবং দেশীয় রাজ্যর যারা রুলার
তারা দেখছে যে আমরা এখন স্বাধীনভাবে রাজ্য শাসন করছি, ব্রিটিশরা আমাদের উপর বেশি মাথা ঘামাচ্ছে না, আমরা নিজেদের মতো শাসন করছি, নিজেদের মতো আছি। এই জিনিসটা কিছুটা হলেও কমে যাবে যদি কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল সেন্ট্রালে পাওয়ারে আসে তাহলে। তো সেই জিনিসটার কারণেই এই ফেডারেশনটা কোনোদিনই তৈরি হয়নি, দেশীয় রাজ্যরা কোনোদিনই এটাতে অ্যাকসেপ্ট করেনি। ইভেন ব্রিটিশ সরকার বহু চেষ্টা করে, প্রচুর দেশীয় রাজ্যের রাজাদের সঙ্গে কথা বলে যে তোমরা আসো ব্রিটিশ এই অল ইন্ডিয়া ফেডারেশনে যোগ দাও, কিন্তু তারা কোনোদিনই করে মানে করার জন্য রাজি হয় না। ওকে, তো প্রথম যে পয়েন্টটা এখানে বলা হয়েছিল এই আইনে, সেটাই অ্যাকচুয়ালি কোনোদিন হয়ে ওঠেনি। এবার এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, সেই ম্যাপে ভালো করে দেখো যে কিছু জায়গা রয়েছে পিঙ্ক কালার দিয়ে মার্ক করা রয়েছে, সেইগুলো হচ্ছে সবই দেশীয় রাজ্য, আর যেগুলো ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে সেইগুলোতে ইংরেজরা শাসন করছে। যেমন দেখো গিলগিট, জম্মু কাশ্মীর, এই যে জায়গাগুলো এটা দেশীয় রাজ্যের মধ্যে ছিল। বেলুচিস্তানের একটা আলাদা দেশীয় রাজ্য ছিল। এখানে রাজপুতানা অঞ্চলে একটা বড় অঞ্চল, হায়দ্রাবাদ স্টেট, মাইসোর স্টেট, তারপরে এদিকে মণিপুর বলতে পারো ইস্টার্ন ইন্ডিয়াতে কিছু জায়গায়, এগুলো সবই মোটামুটি পাঞ্জাব এন্ড পাঞ্জাব স্টেট, এইগুলো প্রত্যেকটাই দেশীয় রাজ্যের আন্ডারে ছিল। এখানকার রাজা এখানে শাসন করত। অন্যদিকে যে হলুদ জায়গাগুলো দেখানো হচ্ছে, পাঞ্জাব, এদিকে হচ্ছে ইউনাইটেড প্রভিন্স যেটা আজকে উত্তরপ্রদেশ, ঠিক আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যা, ম্যাড্রাস, এইগুলো সেই সময়কার কি ছিল, ব্রিটিশদের শাসন ছিল। এখানে ডাইরেক্ট ব্রিটিশরা শাসন করতে শুরু করে, মানে এখানে ব্রিটিশরা ডাইরেক্ট শাসন করতো। তো এইরকম একটা ব্যাপার ছিল। এবার বুঝতে পারলে যে কোন কারা এখানে অ্যাকসেপ্ট করেনি। এই যারা দেশীয় রাজ্য ছিল তারা ভাবে যে আমাদের স্বাধীনতা অনেকটা বেশি কমে যাবে, সেই কারণে তারা কোনোদিনই এই যে ফেডারেশন সেখানে অংশগ্রহণ করেনি। নেক্সট, এই আইনে যেটা বলা হয় যে ফেডারেশন স্তরে, ফেডারেশন বলতে ওয়ান টাইপ অফ বলতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি সহজভাবে বুঝতে চাও সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টে দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে আসা হয়। দ্বৈত শাসন ব্যবস্থা বা অ্যাকচুয়ালি আমি দুটোর মধ্যে তফাৎ রয়েছে, বাংলাতে যাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় এবং ইংরেজিতে শব্দটা হচ্ছে ডায়ার্কি, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। আমি কি তফাৎ সেটা আগে আলোচনা করেছি, কারণ কোন সময় আলোচনা করেছি তোমরা যদি কেউ ক্লাসটা না দেখে থাকো দেখে নাও। যেখানে ভারত শাসন আইন 1919 ভারত শাসন আইন, যেটা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত, সেইখানে আমি এটা সম্পর্কে আলোচনা করেছিলাম এই দুটোর মধ্যে তফাৎ কি রয়েছে। যাই হোক, এই আইনে 1935 আইনে কেন্দ্রে কি করা হচ্ছে, ডায়ার্কি যে ব্যাপারটা, ডায়ার্কি এই জিনিসটা নিয়ে আসা হচ্ছে। এবার 1919 যে আইন, সেখানেও আমরা ডায়ার্কি শব্দটা পেয়েছিলাম, এখানেও ডায়ার্কি শব্দটা পাচ্ছি। তার মধ্যে তফাৎ কি হলো, মেন তফাৎ যেটা সেটা হচ্ছে 1919 যে ভারত শাসন আইন ছিল সেখানে ডায়ার্কি রাজ্য স্তরে অর্থাৎ প্রান্তগুলোর জন্য ডায়ার্কি নিয়ে আসা হয়েছিল। মনে করো, একটু পুরোনো ক্লাসের কথা মনে করো, যে যারা দেখেছো, যে রাজ্যের স্তরে 1919 সালে ডায়ার্কি নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখানে যে ডায়ার্কিটা নিয়ে আসা হচ্ছে সেটা সেন্ট্রাল স্তরে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার দ্বৈত শাসন বা ডায়ার্কি সিস্টেমে চলবে। অন্যদিকে 1919 সালের ভারত শাসন আইনে যে ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, সেখানে ডায়ার্কি ছিল না, সেখানে কিন্তু ডায়ার্কির কথা বলা হয়নি। এখানে রাজ্যগুলোর, এই 1935 সালের ভারত শাসন আইনে রাজ্য বা প্রান্তগুলোতে আবার ডায়ার্কির কথা বলা হচ্ছে না, প্রান্তগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হচ্ছে। তো ঠিক উল্টো ঘটনাটা করা হয় 1919 সালের ভারত শাসন আইনের সঙ্গে 1935 সালের ভারত শাসন আইনের। এবার এখানে কি এই ডায়ার্কি বস্তুটা কি, এখানে কি করা হচ্ছে বা এখানে কি বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা কেউ পাওয়ারে আসবে, ধরো কংগ্রেস পাওয়ারে এলো, তার সঙ্গে থাকবে কিছু ব্রিটিশ অফিসার এবং গভর্নর জেনারেল। একটা জিনিস এখানে, যেখানে গভর্নর জেনারেল শব্দটা পাবে সেই হচ্ছে ভাইসরয়, গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় এনার পদবি ছিল, ঠিক আছে, ভাইসরয়, ঠিক আছে, যে গভর্নর জেনারেল সেই ভাইসরয়। তো এই শব্দটা যদি কোথাও গভর্নর জেনারেল দেখো তাহলে গুলিয়ে ফেলো না যে আবার নতুন করে গভর্নর জেনারেল কোত্থেকে চলে এলো, একই বস্তু একই ব্যক্তি। যাই হোক, কি হচ্ছে, গভর্নর জেনারেল হচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান, তার একটা কাউন্সিল থাকবে, কাউন্সিল এবং প্লাস গভর্নর জেনারেল, ঠিক আছে, কাউন্সিল প্লাস গভর্নর জেনারেল, এবং তার সঙ্গে যে ক্ষমতায় আসবে, লেটস সে কংগ্রেস পার্টি, এরা শাসন করবে, কিন্তু এদের হাতে দু রকমের আলাদা পাওয়ার থাকবে। এদের হাতে একটু অতিরিক্ত বা শক্তিশালী পাওয়ার থাকবে, বা শক্তিশালী যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে, সেটাই গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের হাতে থাকবে। এবং যারা পাওয়ারে আসছে, যারা ভোটে জিতে আসছে, তাদের হাতে কিছু অন্যান্য বিষয়গুলো থাকবে। এবং দুটোর ব্যাপারে
শাসন করা দুজনে সম্পূর্ণ আলাদাভাবে করবে। এদের শাসনের মধ্যে এরা হস্তক্ষেপ করবে না, আবার এদের শাসনের মধ্যে এরা হস্তক্ষেপ করবে না। এই জিনিসটাই হচ্ছে ডায়ার্কি। তো দুরকম জিনিস এখানে বলা হয়, দুরকম যেরকম এগেন আগে আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি, সেটাই শুধু জাস্ট সেন্ট্রাল লেভেলে এখানে তুলে নিয়ে আসা হয়। সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বা স্থানান্তরিত বিষয়, ইংরেজিতে যদি আমরা বলি সেটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট এবং হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্ট। রিজার্ভ যে ব্যাপারটা অর্থাৎ সংরক্ষিত যে বিষয়, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট যে এগুলো ছিল, বিষয়গুলো ছিল, সেগুলো রাখা ছিল। যেমন বিদেশ নীতি, বৈদেশিক নীতি কেমন হবে সেইটা, প্রতিরক্ষা, ডিফেন্স, উপজাতীয় এলাকা, ধর্মীয় বিষয়, এই সমস্ত জিনিসগুলোর উপরে যারা ভোটে জিতে আসবে, সরকার যারা গঠন করবে, তাদের কোনো অধিকার নেই, তারা কিছুই করতে পারবে না। সেইখানে শাসন করবে গভর্নর জেনারেল বা ভাইসরয় যে ব্যক্তি এবং তার যে নির্বাহী কাউন্সিল রয়েছে, এরা সকলে মিলে। এখানে ভারতীয়দের কোনো, এক কথায় বলা যেতে পারে ভারতীয়দের কোনো এখানে হাত নেই শাসনে, এখানে শুধুমাত্র ব্রিটিশরাই শাসন করবে। অন্যদিকে স্থানান্তরিত যে বিষয়গুলো বা হস্তান্তরিত বলতে পারো, বা ইংরেজিতে যেটা ট্রান্সফার্ড বিষয়, সেই সমস্ত জায়গাতে নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট মন্ত্রীরা নির্বাচিত হবে, এবং এই নির্বাচিত যারা মন্ত্রী তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, এবং এরা সেই সমস্ত বিষয়গুলো দেখবে। ধরো বলা যেতে পারে শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে, এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো এই ট্রান্সফার্ড সাবজেক্টের মধ্যে থাকছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা করে মন্ত্রী থাকবে এবং তারা শাসন করবে। আবার তার মানে এই নয় এরা নিজেরা যা খুশি করতে পারবে, এইরকমও বলা হয় না। এখানে বলা হয় যে গভর্নর জেনারেল যে ব্যক্তি বা ভাইসরয় যে ব্যক্তি, তিনি আবার প্রধান এদের উপরে থাকবে, এই সমস্ত মন্ত্রীদের উপরে থাকবেন। এই জিনিসটা এখানে বলা হয়। নেক্সট হচ্ছে আইনসভা বা লেজিসলেচার। আইনসভাতে কি বলা হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা হবে, একটা উচ্চ কক্ষ থাকবে এবং একটা হচ্ছে নিম্ন কক্ষ থাকবে। এই জিনিসটা আজকের সংবিধানে সেম ভাবে আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে। আমরা লোয়ার হাউস আপার হাউস সম্পর্কে পড়েছি সংবিধানে। লোয়ার হাউস হচ্ছে আমাদের লোকসভা এবং আপার হাউস হচ্ছে রাজ্যসভা। সেই সময় যেটা উচ্চ কক্ষ বা আপার হাউস, সেটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেট, এবং নিম্ন কক্ষ যেটা, সেটা হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা এখানে বলা হয়। প্রথম যেটা উচ্চ কক্ষ কাউন্সিল অফ স্টেট, সেখানে টোটাল 260 জন মেম্বার থাকবে। তার মধ্যে 156 জন আসছে কোথা থেকে, ব্রিটিশ ভারতের প্রতিনিধি, এবং 101 জন আসছে কোথা থেকে, দেশীয় যে রাজ্যগুলো তাদের প্রতিনিধি। যদিও দেশীয় রাজ্যরা এখানে অংশগ্রহণই করে না, কিন্তু তাও আগে তো আইনটা তৈরি হচ্ছে, তো আইনে কি কি বলা হচ্ছে সেটা আমরা দেখছি। প্রথমেই একদম আলোচনা করে নিয়েছি যে দেশীয় রাজ্যের যারা লিডার ছিল, যারা রাজা ছিল, তারা এখানে কোনোদিন অংশগ্রহণই করেনি। যাই হোক, এখানে বলা হচ্ছে যে 156 জন যে ব্যক্তি ব্রিটিশ ভারতের প্রতিনিধি, মানে যেখানে ডাইরেক্ট যে সমস্ত প্রান্তগুলোতে ব্রিটিশদের শাসন রয়েছে, সেখান থেকে ভোটের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে এরা আসবে, এই সমস্ত মেম্বাররা আসবে 156 জন। এবং যারা এখানে 101 জন যেটা আসার কথা ছিল ভারতীয় দেশীয় রাজ্যগুলো থেকে, তারা রাজাদের দ্বারা মনোনীত হবে, সেই রাজ্যের যে রাজা তার দ্বারা মনোনীত হবে। এইরকম ভাবে হতো। তো আংশিকভাবে নির্বাচিত, আংশিকভাবে মনোনীত সদস্যদের নিয়ে এটা তৈরি হওয়ার কথা ছিল। ওকে, এবং এই যে কাউন্সিল অফ স্টেট উচ্চ কক্ষ যেটা, সেটা একটা স্থায়ী কক্ষ হবে, এটা কোনোদিনই ভাঙবে না। এবং এখানে 1/3 যে মেম্বার, তারা প্রতি 3 বছর অন্তর অবসর গ্রহণ করবে। এক্স্যাক্টলি সেম আজকের যেরকম রাজ্যসভার সিস্টেম, সেই রকমই জিনিসটা কাউন্সিল অফ স্টেট যে ব্যাপারটা সেখানে রাখা হচ্ছে। বোঝা যাচ্ছে? যারা নির্বাচিত সদস্য, অর্থাৎ এই 156 জন যারা ব্রিটিশ ভারতের প্রতিনিধি, তাদের মধ্যে থেকে 150 জন সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচিত হবে। সাম্প্রদায়িক ভিত্তিতে কি, একদম আরেকটু আগে পিছিয়ে যাও, 1909 থেকেই সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের পদ্ধতি শুরু হয়ে গেছিল। এখানে মুসলিমদেরকে পৃথক নির্বাচনের ব্যবস্থা দেওয়া হয়। ধীরে ধীরে অন্যান্য অনেক শ্রেণীকে, যেমন ভারতীয় খ্রিস্টান যারা রয়েছে, শিখ যারা রয়েছে, তাদেরকেও পৃথক নির্বাচন দেওয়া হয়। তো এই 150 জন যে হবে, তারা পৃথক নির্বাচনের সিস্টেমে আসবে। অর্থাৎ পৃথক নির্বাচন কি, ছোট করে আমি আগেও ডিসকাস করেছি, তাও একবার এখানে বলছি যারা প্রথমবার দেখছো ভিডিও তাদের জন্য। সেটা হচ্ছে যে ধরো মুসলিমদের জন্য যেটুকু সিট পৃথক নির্বাচনে রাখা রয়েছে, ধরো 150টা সিটের মধ্যে 40টা সিট রয়েছে মুসলিমদের জন্য রিজার্ভড। সেই 40টা সিটে যে 40 জন দাঁড়াচ্ছে প্রার্থী, তারা সকলেই মুসলিম হবে। ওকে, আর এই 40 জনকে যারা ভোট দেবে, সেই ভোটের যারা অংশগ্রহণ করবে, তারাও সবাই মুসলিম হবে। ওকে, ধরো আবার 30টা সিট রিজার্ভ করা রয়েছে শিখদের জন্য, তো সেই
30টা সিটে শিখদের থেকেই যারা প্রার্থী তারা দাঁড়াবে এবং তাদেরকে ভোট দেবে শুধুমাত্র শিখরাই। তো এটাই হচ্ছে পৃথক নির্বাচন পদ্ধতি যেটা এখানে মানা হয়। এছাড়াও যে 156 জনের মধ্যে 150 জন গেল, 6 জনের যে সিট রয়েছে সেটা হচ্ছে গভর্নর জেনারেল মনোনীত করবেন। কাদের মধ্যে থেকে? মহিলা, সংখ্যালঘু এবং অবদমিত শ্রেণী বা ডিপ্রেসড ক্লাস থেকে। এবার একটা জিনিস মনে করো যে আমরা ঠিক এর আগে যে একটা ক্লাস করেছি সেখানে আমরা পুনা চুক্তি সম্পর্কে আলোচনা করেছি। অ্যাকচুয়ালি অরিজিনালি প্ল্যান এখানে ছিল যে এই পৃথক নির্বাচনের যে ভিত্তি হবে সেখানে অবদমিত শ্রেণী বা ডিপ্রেসড ক্লাস যারা তাদেরকেও অংশগ্রহণ করানো হবে, কিন্তু পুনা চুক্তি হয় গান্ধীজি এবং এর মধ্যে বি আর আম্বেদকরের মধ্যে, এবং সেখানে পৃথক নির্বাচন এদের জন্য তারা ঠিক করে নেয় যে না, ডিপ্রেস ক্লাসকে আলাদা শ্রেণী হিসেবে মানা হবে না। তো পুনা সেই কারণে এখানে তাদের আর পৃথক নির্বাচন দেওয়া হচ্ছে না, তাদেরকে এমনিভাবে যেরকম নর্মাল নির্বাচন সেইভাবে নেওয়া হয়, কারণ রিজার্ভ সিট রেখে দেওয়া হচ্ছে এদের জন্য। তো এইভাবে হচ্ছে এই ব্যাপারটা হলো। এবার আরো এখানে বলা হচ্ছে এই যে নির্বাচন সেটাকে আরো ভাঙা হচ্ছে, সেখানে বলা হচ্ছে হিন্দু, মুসলিম এবং শিখদের জন্য যে আসনগুলো রয়েছে সেইগুলো সরাসরি নির্বাচন হবে। ইউরোপীয়, অ্যাংলো ইন্ডিয়ান এবং ভারতীয় খ্রিস্টান যারা রয়েছে অবদমিত শ্রেণীর, তো এটা বাদই হয়ে যাচ্ছে কারণ পুনা চুক্তি। তো ইউরোপীয়, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয় খ্রিস্টান, অবদমিত শ্রেণীদের জন্য যে সিটগুলো রয়েছে সেটা পরোক্ষ নির্বাচন হবে। এই জিনিসটা এখানে বলা হয়েছিল। অবদমিত শ্রেণী তাদের এখান থেকে সরে যায় পুনা চুক্তির মাধ্যমে, বাকিদের জন্য বলা হচ্ছে এখানে পরোক্ষ নির্বাচন হবে। ওকে, এবার লোয়ার হাউসে যদি যাই, ফেডারেল অ্যাসেম্বলি যার নাম ছিল সেটা 5 বছরের মেয়াদ ছিল। আজকের যদি আমরা লোকসভা দেখি সেম 5 বছরের মেয়াদ, সেম জিনিস এখানে ফেডারেল অ্যাসেম্বলির জন্য বলা ছিল। এখানে টোটাল 375 জন মেম্বার হবে, যার মধ্যে 250 জন আসবে হচ্ছে ব্রিটিশ ভারত থেকে এবং 125 জন আসবে হচ্ছে দেশীয় রাজ্য থেকে। বোঝা যাচ্ছে? এখানেও ভোট হবে ইত্যাদি এরকম ব্যাপার হবে। বাজেট যে হবে, বাজেটের 80%ই অভোটযোগ্য, অর্থাৎ এখানে কোনো ভারতীয়রা ভোট দিতে পারবে না। সেটা ব্রিটিশরাই ঠিক করবে বাজেটে কোন খাতে কত টাকা দেওয়া হবে বা কোন খাতে কি করা হবে, সেটা 80% যে জিনিসটা সেটা ব্রিটিশদের হাতেই রাখা হয়। এবার আমরা যদি আসি প্রাদেশিক শাসনে, এতক্ষণ আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম। নেক্সট হচ্ছে আমাদের যেতে হবে রাজ্যের কি করা হচ্ছে, রাজ্যগুলোতে কি দেওয়া হচ্ছে। এই আইনের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রদেশগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়। যেটা একটু আগে বলছিলাম যে রাজ্যগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টে ডায়াসি নিয়ে আসা হচ্ছে। এবার এই স্বায়ত্ত শাসন বস্তুটা কি? স্বায়ত্ত শাসন মানে রাজ্যগুলোকে কিছু পাওয়ার দেওয়া হয়, কিছু কিছু বিষয় দেওয়া হয় যে বিষয়গুলোতে তারা নিজেদের মতো শাসন করবে। অর্থাৎ ধরো বাংলা যে রাজ্যটা রয়েছে, সেই বাংলা রাজ্যে কোনো একটা পার্টি জয়লাভ করছে, ধরো কংগ্রেস জয়লাভ করলো বাংলাতে, কংগ্রেস এই বাংলাকে শাসন করবে নিজেদের মতো করে, অর্থাৎ উপর থেকে নির্দেশ আসবে সেই অনুযায়ী রাজ্যগুলো শাসন হবে, এইরকম নয়। অধিকাংশ অনেকটা জিনিস এখানে এতে দেওয়া হয়, রাজ্যগুলোর হাতে দেওয়া হয়। তো এইটাই হচ্ছে স্বায়ত্ত শাসন। এখানে সমস্ত যে রাজ্যগুলো তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সেখানে নিজেদের মতো করে শাসন করবে, এবং এই মন্ত্রীরা কোথায় বসবে? একটা আইনসভাতে বসবে। এবার আইনসভা ব্যাপারটা কি? আজকে রাজ্যগুলোর দিকে যদি আমরা দেখি, রাজ্যগুলোতে কি রয়েছে? বিধানসভা রয়েছে। এগুলো কি? একটা আইনসভা। প্রত্যেকটা রাজ্যেরই একটা করে বিধানসভা রয়েছে। কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ রয়েছে। সেম জিনিসটা এখানে বলা হয়। এখানে বলা হচ্ছে যে রাজ্যগুলোর যে আইনসভা, তখন তো বিধানসভা নাম ছিল না, তো রাজ্যগুলোর যে প্রাদেশিক আইনসভা বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে প্রভিন্সিয়াল লেজিসলেচার, সেখানে মন্ত্রীদেরকে নির্বাচিত করা হবে। সেই মন্ত্রীরা সেই রাজ্যের সেই সমস্ত পদগুলো সামলাবে, সেইখানে আইন বানাবে, যা যা করার তারা করবে। 6টা রাজ্যের কথা বলা হয়, যে 6টা রাজ্য কে আলাদা করা হচ্ছে কারণ সেই 6টা রাজ্য একটু বড় রাজ্য ছিল, এবং সেই 6টা রাজ্যতে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হবে। বাকিগুলোতে সিঙ্গেল চেম্বার থাকবে, একটাই চেম্বার থাকবে। 6টা রাজ্যে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। সেগুলো কি কি? বাংলা, ঠিক আছে, বেঙ্গল, তারপর হচ্ছে ম্যাড্রাস, বম্বে, ইউনাইটেড প্রভিন্স আর বিহার। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, বিহার আর উড়িষ্যা এতদিন অব্দিও আলাদা ছিল, সরি একসাথে ছিল। বিহার এবং উড়িষ্যা দুটো মিলিয়ে একটা রাজ্য ছিল, সেটা এখানে ভেঙে দেওয়া হবে। যাই হোক, একটু পরে সেটা বলছি। বিহার এবং হচ্ছে আসাম, এই 6টা রাজ্যতে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হবে।
এক কথায় প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে সিম্পল, যেটা এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেটাই এখানে জাস্ট বলা রয়েছে। প্রাদেশিক আইন স্বায়ত্তশাসন কি, যে তাদের হাতে বেশি পাওয়ার দেওয়া, প্রদেশগুলোর হাতে বেশি পাওয়ার দেওয়া। ওকে, এই জিনিসটাও ডিসকাস করে নিয়েছি অলরেডি, যে 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্রকে ডায়ার্সি দেওয়া হচ্ছে, রাজ্যকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। 1919 সালের ভারত শাসন আইনে ঠিক উল্টো জিনিসটা ছিল, রাজ্যগুলোকে দেওয়া হয়েছিল, ডায়ার্কি দেওয়া হয়েছিল, এবং কেন্দ্রকে দেওয়া হয়েছিল স্বায়ত্তশাসন। এইটা দুটো আইনকে আলাদা করছে এইভাবে। এইবার যে ব্যাপারটা সেটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তিনটে লিস্টের যে কনসেপ্ট। আজকেও রয়েছে তিনটে লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। সেম জিনিসটা এখানে নিয়ে আসা হয়, এবং এখান থেকেই সমস্ত, আমি যেটা বললাম যে ভারতের সংবিধানের অনেকটা অংশ 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তো সেই জন্য অনেকটা মিল আজকে সংবিধানের সঙ্গে এই 1935 সালের ভারত শাসন আইনকে তোমরা পেয়ে যাবে। এবার এই লিস্ট ব্যাপারটা কি, সেটা তো আমরা অলরেডি সংবিধানে পড়েছি, তাও একবার এখানে বলার আছে। সেটা হচ্ছে যে লিস্ট গুলোর কথা বলা হচ্ছে ফেডারেল লিস্ট। ফেডারেল লিস্টে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেই সমস্ত বিষয়গুলোর উপর আইন তৈরি করবে ফেডারেল গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রাদেশিক তালিকা যেটা রয়েছে সেখানে যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর উপর আইন তৈরি করবে হচ্ছে রাজ্যগুলো, রাজ্যের হাতে সেখানে ক্ষমতা থাকবে। এবং সমাবর্তী তালিকা বা ইংরেজিতে যাকে কনকারেন্ট লিস্ট বলা হয়, সেখানে যে আইটেম গুলো থাকবে সেখানে রাজ্য আইন তৈরি করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারও আইন তৈরি করতে পারবে। ফেডারেল লিস্টে ছিল টোটাল 59টা আইটেম, প্রাদেশিক তালিকা যেটা সেখানে ছিল 54টা আইটেম, এবং কনকারেন্ট লিস্টে ছিল টোটাল 36টা আইটেম। সেই সময়ের যে 1935 সালের ভারত শাসন আইন তাতে এরকম বলা হয়। এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি কোনো অবশিষ্ট ক্ষমতা থাকে, অবশিষ্ট ক্ষমতা বা যেটাকে বলা হচ্ছে মানে যেটার ইংরেজিটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি পাওয়ার দেওয়া হচ্ছে ভাইসরয়কে। ভাইসরয় অবশিষ্ট ক্ষমতার অধিকারী হবে, এই জিনিসটা এখানে বলা হয়। নেক্সট হচ্ছে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা। ফেডারেল কোর্ট ব্যাপারটা কি, ওয়ান টাইপ অফ আজকের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা সেরকমই জিনিস ফেডারেল কোর্ট। এবং ফেডারেল কোর্ট কোথায় প্রতিষ্ঠা হচ্ছে, সেটা হচ্ছে দিল্লিতে। দিল্লিতে ফেডারাল কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে। তো এখান থেকে তোমরা, আমি আলাদা করে যখন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাসগুলো করাচ্ছি যেগুলো, সেখানে আমি অবশ্যই কোশ্চেন অ্যাড করব এখান থেকে, তখন বুঝতে পারবে। এরকম কোশ্চেন করা হয় যে ফেডারাল কোর্ট কোন এতে কোন ভারত শাসন আইনে তৈরি করা হয়, তো এইরকম টাইপের কোশ্চেন আসতে পারে। যাই হোক, দিল্লিতে ফেডারাল কোর্ট তৈরি হচ্ছে, এবং এখানে বলা হয় একজন প্রধান বিচারপতি থাকবে এবং 6 জন বিচারক থাকবে, টোটাল 7 জন। তার মধ্যে একজন প্রধান বিচারপতি, 6 জন হচ্ছে অন্যান্য জাজ। এবার আজকের যে সিস্টেম, আজকের যে বিচার ব্যবস্থা তার থেকে একটু তফাৎ এই সময়ের বিচার ব্যবস্থাতে রয়েছে। এই সময়ের বিচার ব্যবস্থাতে কি হচ্ছে, যে প্রথমে হচ্ছে হাইকোর্ট, রাজ্যগুলোতে রয়েছে হাইকোর্ট, হাইকোর্টের উপরে হচ্ছে এই ফেডারাল কোর্ট, ফেডারাল কোর্টের উপরে একটা কোর্ট ছিল যেটা হচ্ছে প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল ভারতে নয়, প্রিভি কাউন্সিল কোথায় আছে, ব্রিটেনে। ফেডারাল কোর্টের বিচারেও যদি কেউ খুশি না হতে পারে তাহলে সে প্রিভি কাউন্সিলেও যেতে পারতো, লন্ডনে যেটা অবস্থিত ছিল। আজকে এরকম কোনো সিস্টেম নেই, প্রিভি কাউন্সিল বা এরকম টাইপের কিছু নেই। আজকে হাইকোর্ট, তার উপরে সুপ্রিম কোর্ট রয়েছে। তো এইটাই জাস্ট একটু আলাদা সেই সময়ের বিচার ব্যবস্থার সঙ্গে আজকের বিচার ব্যবস্থায়। এবার ধরো রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্র যদি কোনো সংঘাত হয়, স্বাভাবিকভাবে সংঘাত আসবে, কারণ রাজ্যগুলোকে দেওয়া হয়েছে অনেক বেশি পাওয়ার, রাজ্যগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে তার সংঘাত লাগতেই পারে। যদি হয় তাহলে সেই যে এটা মেটাবে কে, এটা ফেডারাল কোর্টে আসবে। তো ফেডারাল কোর্টের মূল এখতিয়ারের মধ্যে এটা রাখা হয়। এছাড়া হাইকোর্ট থেকে যদি কোনো মামলা ফেডারাল কোর্টে যায়, সেইগুলোর বিচার তারা করবে। তো এই জন্য ফেডারাল কোর্ট এখানে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এখানে যাওয়ার আগে আর একটা জিনিসও এখানে তৈরি করা হয়েছে, এটা এখানে লেখা নেই। আমি যেগুলো লেখা হয়নি সেগুলো আমি বলছি তোমাদের, সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু মার্ক করা নেই বা লেখা নেই মানে ইম্পর্টেন্ট নয়। তোমরা সেটা যারা নোটস বানাচ্ছ অবশ্যই লিখে নাও। আমি বারে বারে বলবো যে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, তা সত্ত্বেও তোমরা নিজেদের মতো করে নিজেদের ভাষাতে নোটস বানাও। আমি কি লিখেছি বা সেটা ইম্পর্টেন্ট নয়, নিজেদের ভাষাতে নোটস বানাও, যাতে তোমরা নিজেদের মতো বুঝতে পারবে। এটা যদি করতে পারো তোমাদের অনেক সুবিধা হবে প্রত্যেকটা সাবজেক্টেই। আমি মানে যে কোনো সাবজেক্টই পড়ার জন্য নিজেদের ভাষায় নিজেদের মতো করে যদি লিখতে পারো। যাই হোক, যেটা ফেডারাল কোর্টের কথা এখানে বলা হলো, আরেকটা জিনিস এখানে প্রতিষ্ঠা হচ্ছে, সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটাও এই 1935 এর ভারত শাসন আইনেই বলা হয়েছিল। হিল্টনিয়ম কমিটি এটা রেকমেন্ড করে যে একটা ভারতের জন্য শীর্ষ ব্যাংক প্রতিষ্ঠা করা দরকার, সেই জন্য আরবিআই প্রতিষ্ঠা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের এর মাধ্যমে। এই জিনিসটা একটু মনে রাখবে। এবার হচ্ছে বার্মা।
বার্মাকে সম্পূর্ণভাবে বিচ্ছেদ করা হয়। বার্মার বিচ্ছেদের আগে আরেকটা জিনিস যেটা একটু আগে বলছিলাম, যে সেই সময়তে বিহার এবং উড়িষ্যা দুটো কি ছিল, একটা রাজ্যের মধ্যে ছিল। আমি যদি সেই ম্যাপটাতে ফিরে যাই, যে ম্যাপটা একদম প্রথমে অ্যাড করেছিলাম, সেটা কোথায় গেল, সেই ম্যাপে দেখতে পাবে এই যে জায়গাটা বিহার এবং ওড়িশা, এইটা না একটাই রাজ্য ছিল। মনে করো 1905-এ হয়ে যাচ্ছে বঙ্গভঙ্গ, এবং 1911-তে যখন ভঙ্গ রদ করা হয়, তখন বাংলাকে আলাদা রাখা হয়। পূর্ব বাংলা, আজকের বাংলাদেশ এবং আজকের পশ্চিমবঙ্গ নিয়ে একটা রাজ্য করা হয়। ঠিক আছে, বিহার এবং উড়িষ্যাকে পৃথক রাজ্য করা হয়। তখন থেকেই বিহার এবং উড়িষ্যা দুটো মিলিয়ে একটা রাজ্য ছিল। এইখানে যেটা করা হচ্ছে এই আইনের মাধ্যমে, 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে, সেটা হচ্ছে বিহারকে আলাদা করে দেওয়া হয় এবং উড়িষ্যাকে আলাদা করে দেওয়া হয়, দুটো আলাদা রাজ্য তৈরি করে দেওয়া হয়। আর একটা ভাঙা এখানে হচ্ছে, সেটা হচ্ছে বম্বে থেকে সিন্ধ। ঠিক আছে, এটা হচ্ছে সিন্ধ প্রদেশ, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সিন্ধ, আর এইখানে রয়েছে হচ্ছে বম্বে। ওকে, বম্বে প্রভিন্স। এবার এই বম্বে প্রভিন্সের থেকেই সিন্ধের শাসন হতো এতদিন অব্দি। এবার এটা অনেকটা দূরে অবস্থিত, সেই জন্য ব্রিটিশ সরকার কি ঠিক করে, যে সিন্ধকে পুরো আলাদা একটা রাজ্য বা প্রান্তের মর্যাদা দিয়ে দাও। তো সিন্ধকে এখানে আলাদা করে দেওয়া হয়। এই সমস্ত তো হচ্ছেই, তার সঙ্গে বার্মাকে ভাগ করে দেওয়া হচ্ছে, মানে বার্মাকে ভারত থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। ওকে, বার্মাকে ভারত থেকে আলাদা করা হচ্ছে, যেখানে ছিলাম আমরা। বার্মাকে ভাগ করা হচ্ছে কি জন্য, দেখো বার্মা কোনোদিনই ভারতের অংশ ছিল না। বার্মা, যেটা আজকে মায়ানমার নামে পরিচিত, কোনোদিনই ভারতের অংশ ছিল না। ব্রিটিশরা যখন বার্মা দখল করে, তখন তারা ভারতের সঙ্গে অ্যাড করে দেয়, এবং ভারতের জন্য যে শাসন তারা এতদিন অব্দি পাস করেছিল 1919 সালে বা 1909 সালে, সেই সময় বার্মার শাসনও এই আইনের মাধ্যমেই হতো। 1935 সালে তারা চিন্তা করে যে না, বার্মাকে সম্পূর্ণ আলাদা করো, এটা একটা আলাদা দেশ, এবং সেখানে জন্য আলাদা শাসন তৈরি করা হবে। তো বার্মাকে এখান থেকে আলাদা করে দেওয়া হয়, এবং তার জন্য 1932 সালে বার্মা একটা গোল টেবিল সম্মেলন বসে, কোথায়, লন্ডনে। এই গোল টেবিল বৈঠকের সঙ্গে আমরা যে গোল টেবিল বৈঠক পড়েছি সেটার কোনো সম্পর্ক নেই। 1932 সালে একটা লন্ডনে গোল টেবিল সম্মেলন বসে, এবং 1935 সালে বার্মা আইন পাস হয়, এবং 1937 সালে বার্মাকে সম্পূর্ণভাবে ভারত থেকে পৃথক করে দেওয়া হয়। তো এই জিনিসটা এখানে করা হচ্ছে। এটা গেল। ফাইনালি ভারতের যারা লিডার ছিল এই সময়কার, তাদের কি বক্তব্য ছিল এই আইনটা নিয়ে, সেটা তো জানবই। তার আগে আর একটা জিনিস তো এখানে দেখছি লেখা নেই, সেই জিনিসটাও মনে রাখো, সেটা হচ্ছে ভোটিং সিস্টেম। এই সময় আমরা এতক্ষণ ধরে ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, ভোটের মাধ্যমে প্রার্থীদেরকে করা হবে, সেই যে জিনিসটা বলে আসছি, ভোট কিন্তু এই সময় ভারতের সমস্ত মানুষ দিতে পারতো না। এরম নয় যে ভারতের যত মানুষ রয়েছে তারা ভোট দেবে। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত, বা যারা একটু পয়সাওয়ালা বা বড়লোক মানুষ, তারাই অ্যাকচুয়ালি ভোট দিতে পারতো, এবং সেই সংখ্যাটা খুব কম ছিল 1935 সালের ভারত শাসন আইনের আগে অব্দি। 1935 সালের ভারত শাসন আইনেও সমস্ত ভারতবাসীর জন্য ভোটের সিস্টেম খুলে দেওয়া হচ্ছে না, কিন্তু এই যে সংখ্যাটা ছিল আগে, সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়। এবার ভোটে অন্তত আগের থেকে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে পারবে, এই জিনিসটা এখানে বলা হয়। এইটা মানে যে সমস্ত ভোটের যে সবাই, যত মানুষ, ভারতের যত মানুষ রয়েছে তারা সবাই ভোট দেবে, এটা কংগ্রেসের ডিমান্ড ছিল বহুদিন ধরে, কিন্তু সেটা মানা হয় না, কিন্তু সংখ্যাটা এখানে বৃদ্ধি করে দেওয়া হয়। এবার ভারতের লিডার যারা ছিল, জাতীয়তাবাদী যারা ছিল, বা যারা ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল, তারা কি প্রতিক্রিয়া দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, কংগ্রেস এটাকে ডাইরেক্ট রিজেক্ট করে দেয়, যে কংগ্রেস বলে যে আমরা এখানে যা যা বলা হচ্ছে সেটা আমরা মানছি না। কেন মানছি না? কারণ দেখো, আমরা দেখেছি যে সেকেন্ড গোল টেবিল বৈঠকের আগে থেকেই, অর্থাৎ আমাদের আইন অমান্য আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, তখনই কংগ্রেসের ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে। কংগ্রেসের ডিমান্ড কি ছিল? সেটা হচ্ছে আমাদের পুরোপুরি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, সেইটা নিয়ে তারা লড়ছিল। তারপরে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক যখন হয়, তখন সেইটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তারা গান্ধীজি এখানে অংশগ্রহণ করেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে। তারপর যখন সেটা ব্যর্থ হয়, তখন গান্ধীজি ভারতে এসে আবার শুরু হয়ে যায় আইন অমান্য আন্দোলন। তখনও কংগ্রেসের ডিমান্ড কি ছিল? যে ভারতকে সম্পূর্ণ স্বাধীনতা দাও। এখানে সেরকম তো কিছু করা হচ্ছে না, তো সেই জন্য কংগ্রেস ডাইরেক্টলি প্রথমেই রিজেক্ট করে যে না, আমাদের যেটা ডিমান্ড সেটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া, সেটা যখন দেওয়া হচ্ছে না, আমরা কোনো রকমেরই কোনোভাবেই 1935 সালের ভারত শাসন আইন আমরা
এই করছি না, অ্যাকসেপ্ট করছি না। অন্যদিকে আমরা ভারতের আরেকটা ইম্পর্টেন্ট পার্টি যেটা মুসলিম লীগের কথা যদি ধরি, মুসলিম লীগও এটাকে রিজেক্ট করে। তার পিছনেও কারণ একটাই, কারণ মুসলিম লীগের মধ্যে বা জিন্নার মধ্যে এই সময় অন্য একটা কনসেপ্ট আসতে শুরু করে দিয়েছে, যেটা হচ্ছে পৃথক একটা দেশ তৈরি করা। আমরা পরে কিছুদিন পরেই আমি সেটা নিয়ে আলোচনা করব যে কিভাবে একটা পাকিস্তানের কনসেপ্ট উঠে আসে। তো এটা অলরেডি শুরু হয়ে গেছে এই সময়। তখন তারাও বলে যে আমরা একে মানছি না। অন্যদিকে দুটো ভারতীয় রাজনৈতিক দল তারা মেনে নেয়, একটা হচ্ছে হিন্দু মহাসভা এবং ন্যাশনাল লিবারাল ফেডারেশন। এই দুটো রাজনৈতিক দলই শুধুমাত্র 1935 সালের ভারত শাসন আইনকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, লিবারাল ফেডারেশন সম্পর্কে একটা জিনিস, তোমরা এটা আগেও আমি বলেছি, কিন্তু মানে এক্স্যাক্টলি কবে বলেছি মনে নেই, তাই আরেকবার রিপিট করছি যে এটার প্রধান কে ছিলেন, তিনি হচ্ছেন তেজ বাহাদুর সুপ্রু। এই নামগুলো আসতে পারে সেই জন্য তেজ বাহাদুর সুপ্রু এখানে প্রধান ছিলেন। এরা এই দুটো দল মেনে নেয়। এবং কংগ্রেসের যে দাবি ছিল সেটা এখানে যেহেতু মানা হচ্ছে না, যে আমাদের সবার ভোটের অধিকার দেওয়া উচিত এবং সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত এবং একটা গণপরিষদ তৈরি করা উচিত, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা উচিত, সেইগুলো যখন মানা হচ্ছে না, আমরা এই আইনটাকে মানছি না। দেখো, ব্রিটিশ সরকার এর আগে যে আইনগুলো পাস করেছে, 1919 সালের ভারত শাসন আইনেও ব্রিটিশ সরকার অন্তত বলেছিল যে আমরা ভারতীয়দেরকে স্বায়ত্ত শাসন দিতে চাই, অন্তত ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে চাই, এই কথাটা বলেছিল। 1935 সালের ভারত শাসন আইনে সেরকম কিছুই বলা হয় না। না বলা হয় যে আমরা কবে ভারতকে স্বাধীনতা দিতে চাই, কংগ্রেস যেটা চাইছে আমরাও সেটা চাইছি, ঠিক আছে চলো আমরা কিছুদিনের মধ্যে 5 বছর 10 বছরের মধ্যে ভারতকে স্বাধীনতা দিয়ে দেবো, সেটা তো বলা হয় না। অন্যদিকে স্বায়ত্ত শাসনও বলা হয় না। অন্তত সবাই এই সময় ভারতের সমস্ত রাজনৈতিক দল মেনেছিল যে পূর্ণ স্বাধীনতা না দেওয়া হলেও স্বায়ত্ত শাসন তো দেওয়া হবে, এতদিন ধরে ডিমান্ড করা হচ্ছে। 1919 সালের ভারত শাসন আইনেও অন্তত বলা হয়েছিল যে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, কিন্তু সেটাও এখানে কোনো রকম ভাবেই বলা হয় না। এটা একটা বড় ব্যাপার ছিল এখানে। আর একটা ব্যাপার যেটা ব্রিটিশ সরকার ভেবেছিল যে এর মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লাগিয়ে দেওয়া যাবে, রাজ্যকে বেশি পাওয়ারফুল করে দেওয়া হচ্ছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শুনবে না, কংগ্রেস দুর্বল হয়ে পড়বে। এই জিনিসটাও এখানে হয় না, যেটা ব্রিটিশদের মেন মানে উদ্দেশ্য ছিল, সেটাও এখানে হয়ে ওঠে না। ফাইনালি এখানে একটা কমেন্ট ইম্পর্টেন্ট, যদি কোনোদিন এরকম মানে যেহেতু কমেন্ট দিয়ে কোশ্চেন করা হয়, জওহরলাল নেহেরু একটা কমেন্ট করেন এই ভারত শাসন আইনকে নিয়ে, সেটা হচ্ছে এ মেশিন উইথ স্ট্রং ব্রেক বাট নো ইঞ্জিন। এমন একটা মেশিন যার ব্রেকটা তো খুব শক্তিশালী রয়েছে কিন্তু তার কোনো ইঞ্জিনই নেই, তাহলে কি হবে, সেই মেশিনটা এগোতে পারবে না। একটা গাড়িতে ধরো খুব ভালো ব্রেকিং সিস্টেম খুব ভালো রয়েছে, খুব ভালো ব্রেক লাগানো রয়েছে, কিন্তু তাতে কোনো ইঞ্জিনই নেই, তাহলে কি হবে, গাড়িটা এগোতে পারবে না। তো জওহরলাল নেহেরু এরকম একটা কমেন্ট করেন 1935 সালের ভারত শাসন আইনকে লক্ষ্য করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। তো আজকের টপিকও এখানে কমপ্লিট। তোমরা যদি এই চ্যানেলের মেম্বারশিপ নিতে চাও তাহলে মেম্বারশিপ নিতে পারো। চ্যানেলের নিচে যে জয়েন অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে, বা নিচে ডেসক্রিপশনেও আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও মেম্বারশিপ নিতে পারো। খুব কম প্রাইসে তোমরা দুটো এই হবে, একটা হচ্ছে চ্যানেলকে তোমরা হেল্প করতে পারো, এবং সেকেন্ড তোমাদের জন্য আমি স্পেশাল ক্লাস বানাবো, যারা মেম্বার হবে এই চ্যানেলে তাদের জন্য আমি বানাচ্ছি অলরেডি। সেই ক্লাসগুলো শুধুমাত্র মেম্বাররা দেখতে পাবে, তো সেই ক্লাসগুলোর সুবিধা তোমরা নিতে পারবে। সেখানেও আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, সব মানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে আমি ডিসকাস করছি। তো চাইলে অবশ্যই জয়েন হতে পারো। পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এছাড়াও যদি কিছু বলার থাকে টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, নিচে প্রত্যেকটা লিংক দেওয়া রয়েছে। আজকের ক্লাস এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা পরের টপিক আলোচনা করবো। থ্যাংক ইউ।